আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা পদার্থবিজ্ঞান ২য় পত্রের স্থির তড়িৎ এই চ্যাপ্টারটা আজকে শুরু করব। সো ১ম যে লেকচারটা আছে স্থির তড়িতের, এই ১ম লেকচারে আমি সাধারণত কিভাবে চার্জ তৈরি হয়, কুলম্বের সূত্র এবং তড়িৎ ভেদনযোগ্যতা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। তাহলে চলুন প্রথমে আগে একটু জেনে নেই চার্জ আসলে জিনিসটা কি? চার্জ কাকে বলে? এখন আমরা জানি পদার্থ তৈরি হয় কি দিয়ে? অণু, পরমাণু দিয়ে। পরমাণুর ভিতরে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন থাকে। এটাই আমরা পড়ে আসছি। এখন এই যে নিউক্লিয়াসের ভিতরে আমার থাকে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে থাকে কি? সঞ্চরণশীল ইলেকট্রন। আমি কেমিস্ট্রির মারামারিতে যাচ্ছি না, ওটা ইলেকট্রন ক্লাউড না কি হ্যান ত্যান এত হাবিজাবিতে এটা যাচ্ছি না, ফিজিক্স ক্লাস। সো আমরা মোটামুটি এইভাবে মাথায় রাখবো, নিউক্লিয়াসের মধ্যে আছে কি? প্রোটন এবং নিউট্রন। প্রোটনকে ভাঙলে আবার কোয়ার্ক পাবো। আর হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে সঞ্চরণশীল বা ঘূর্ণনশীল ইলেকট্রন থাকে। এখন এই যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের অর্থাৎ ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলা হয়? চার্জ বলা হয়। তাহলে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা কারা? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা এখানে আমরা প্রোটন এবং নিউট্রনকে বলছি, এবং প্রোটন ও নিউট্রনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মটাই হচ্ছে চার্জ। এখন এই চার্জ দুই প্রকার হয়, একটা কি? ধনাত্মক চার্জ আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। এখন আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ফিজিক্সে পড়ব। আমরা যখন আয়ন হিসেবে চিন্তা করি, আয়ন আয়ন কখন তৈরি হয়? যদি ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন ত্যাগ করে তাহলে আয়ন তৈরি হয়। আয়নগুলোও তো চার্জ, তাই না? তাহলে যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা ঋণাত্মক চার্জে পরিণত হবে। ইলেকট্রনের আধিক্য। এক্সাম্পল, আপনি ধরেন ক্লোরিন নিয়ে চিন্তা করতেছেন, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 17। তাহলে ক্লোরিন কি চায়? ক্লোরিন চায় হচ্ছে সে নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস সেটা অর্জন করতে। তাহলে 17 থেকে 18তে যদি যায়, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। তাহলে ক্লোরিন যদি একটা ইলেকট্রন পায় তাহলে সে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো হতে পারে। তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন প্লাস একটা ইলেকট্রন সে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হবে। তাহলে এই যে ক্লোরাইড আয়ন, এটা একটা ঋণাত্মক চার্জ। সুতরাং ঋণাত্মক চার্জ হওয়ার জন্য কি করতে হচ্ছে? ইলেকট্রন তাকে বেশি নিতে হচ্ছে। ধনাত্মক চার্জের জন্য এক্সাম্পল হিসেবে আমরা সোডিয়ামে আসি। সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন ঘাটতি। তাহলে ইলেকট্রনের ঘাটতি কিভাবে হয় দেখেন, সোডিয়ামের ইলেকট্রন আছে 11টা, 2, 8, 1। তাহলে সর্ববহিষ্ঠ স্তরের এই একটা ইলেকট্রন যদি সোডিয়াম ছেড়ে দিতে পারে তাহলে সে নিয়নের যে ইলেকট্রন বিন্যাস সেটা অর্জন করতে পারে। তাহলে সোডিয়াম এখন চাবে এই একটা ইলেকট্রন ছেড়ে দিতে। তাহলে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, সে সোডিয়াম প্লাস আয়ন গঠন করে। তার মানে দাঁড়াচ্ছে একটা পরমাণুতে যদি ইলেকট্রনের আধিক্য থাকে সেটা নেগেটিভলি চার্জড হবে, পরমাণুতে যদি ইলেকট্রনের ঘাটতি থাকে সেটা পজিটিভলি চার্জড হবে। সুতরাং কিভাবে নেগেটিভ পজিটিভ চার্জ তৈরি হয় সেটার পরিষ্কার ধারণা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন চার্জের একক আসলে কুলম্ব। আমরা চার্জকে যখন হচ্ছে সংজ্ঞায়িত করছি তখন চার্জের এককটাকেও আমাদের জানতে হবে। চার্জের একক হচ্ছে কুলম্ব। এখন 1 কুলম্ব চার্জ আসলে কীরকম চার্জ সেটা আমাদের জানা দরকার। সো আমরা ইলেকট্রনের যে চার্জটা, একটি ইলেকট্রনের চার্জ -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এখন এই মাইনাসটা আসলে চার্জের প্রকৃতি বুঝায়। ইলেকট্রনের চার্জটাকে আমরা ঋণাত্মক বলি আর হচ্ছে প্রোটনের চার্জটাকে ধনাত্মক বলি। তাহলে ইলেকট্রনের চার্জ এটা আর প্রোটনের চার্জ।
1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে আমাদের এইখানে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ আমরা জানলাম। এবার 1 কুলম্ব চার্জ মানে আসলে ঠিক কতগুলি চার্জ, কতগুলা ইলেকট্রন আমাকে 1 কুলম্ব চার্জ দিবে বা কতগুলি প্রোটন আমাকে 1 কুলম্ব চার্জ দিবে। তাহলে দেখেন আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে নেই, এখানে ক্যালকুলেশন করতে হবে। ওকে, ক্যালকুলেটর নিয়ে নিলাম যেহেতু আমার ক্যালকুলেশন করা লাগবে। আমাদের তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব চার্জ আছে একটি ইলেকট্রনে। তাহলে 1 কুলম্ব চার্জ আছে 1/1.6 ইন্টু 10⁻⁻19 টি ইলেকট্রনে। তাহলে 1/1.6 পাওয়ার -19 আমাদেরকে যেটা দিবে সেটা হচ্ছে 6.25 ইন্টু 10⁻18 টি ইলেকট্রন। বুঝেন অবস্থা। তাহলে 1 কুলম্ব চার্জ আসলে কিন্তু খুব ছোট চার্জ না। 1 কুলম্ব চার্জ আসলে অনেক ইলেকট্রনের সমন্বয়ে তৈরি হবে। তাহলে 1 কুলম্ব চার্জ বলতে আসলে 6.25 ইন্টু 10⁻18 টি ইলেকট্রন নিতে হবে অথবা এতগুলা প্রোটন নিতে হবে। যদি 1 কুলম্ব ঋণাত্মক চার্জ বলি তাহলে 1 কুলম্ব ঋণাত্মক চার্জ, 1 কুলম্ব ঋণাত্মক চার্জ মানেই হচ্ছে 6.25 ইন্টু 10⁻18 টি ইলেকট্রন বেশি আছে। মানে কোনো একটা জায়গায় আপনি এতগুলা ইলেকট্রন এক্সট্রা দিছেন তাহলে ওইটা 1 কুলম্ব ঋণাত্মক চার্জ। এবার প্রশ্ন করতে পারেন তাহলে 1 কুলম্ব ধনাত্মক চার্জ হওয়ার জন্য প্রোটন ঢুকিয়ে দিই। আসলে এইভাবে না প্রোটনকে প্রবেশ করানো খুব কষ্টকর একটা ব্যাপার। কেন? ইলেকট্রনের তুলনায় প্রোটনের ভর অনেক অনেক বেশি। ইলেকট্রনের তুলনায় প্রোটনের ভর প্রায় 1800 গুণ বেশি। এই কারণে সাধারণত তড়িৎ বিশ্লেষণ ছাড়া বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ছাড়া অন্য কোথাও আমরা ধনাত্মক আয়নের পরিবহন চিন্তা করি না। আমরা সব সময় চিন্তা করি ইলেকট্রন একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। তাহলে ইলেকট্রন যদি কোথাও থেকে চলে যায় সে পজিটিভ হবে, ইলেকট্রন যদি কোথাও প্রবেশ করে সে নেগেটিভ হবে। তাহলে 1 কুলম্ব ঋণাত্মক চার্জ বলতে আমরা বুঝবো সেখানে 6.25 ইন্টু 10⁻18 টি ইলেকট্রন এক্সট্রা চলে আসছে। আর যদি 1 কুলম্ব ধনাত্মক চার্জ বলি, 1 কুলম্ব ধনাত্মক চার্জ, তাহলে আমরা এটা বলবো না এইখানে এতগুলা প্রোটন এসে বসে আছে, আমরা বলবো এখান থেকে এতগুলা ইলেকট্রন বের হয়ে গেছে। তাহলে 6.25 ইন্টু 10⁻18 টি ইলেকট্রন নির্গত হয়ে গেছে। এই হচ্ছে তাহলে 1 কুলম্ব চার্জ বলতে কি বোঝায়। 1 কুলম্ব ধনাত্মক চার্জ এবং 1 কুলম্ব ঋণাত্মক চার্জ বলতে আমরা স্থির তড়িতে কি বুঝবো সেটার আলোচনা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই চার্জটা তৈরি হচ্ছে কিভাবে। আমরা এখন আসলে প্রোটন এবং ইলেকট্রন কিভাবে তৈরি হয় সেই চিন্তা করতেছি না, আমরা চিন্তা করতেছি যে আয়ন, এই আয়নগুলো আসলে তৈরি হয় কিভাবে। আমরা এখানে চার্জ বলতে এখন থেকে আসলে বুঝতে পারতেছি যে আয়নগুলো কিভাবে তৈরি হয়। তাহলে এই যে দেখেন এখানে বলছি চার্জ মূলত পরমাণুর ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে তৈরি হয়। একটু আগে কিন্তু সেটাই বললাম যে ইলেকট্রন হয় বের হয়ে যাবে অথবা ইলেকট্রন প্রবেশ করবে। যখন একটি বস্তু থেকে ইলেকট্রন অপসারিত হয়, বস্তু থেকে ইলেকট্রন যখন অপসারিত হয় তখন সেটি ধনাত্মক চার্জযুক্ত হয়, এতক্ষণ ধরে এটাই বলে আসছি। এবং যখন কোনো বস্তুতে ইলেকট্রন যুক্ত হয়
তখন সেটি কি হয়, ঋণাত্মক চার্জযুক্ত বা নেগেটিভ চার্জ হয়ে যায়। দেখুন আমরা কিন্তু একেবারে শুরুতেই আমি এই জিনিসটার আলোচনাই করলাম, খেয়াল করেন, ইলেকট্রন যদি বের হয়ে যায় ধনাত্মকভাবে চার্জিত হবে, ইলেকট্রন যদি যুক্ত হয় তাহলে কিভাবে চার্জিত হবে, ঋণাত্মকভাবে চার্জিত হয়ে যাবে। ওকে, এইবার আমরা একটু ছোট্ট একটা জিনিস দেখে যাব, ঘর্ষণে চার্জ তৈরি। নবম দশম শ্রেণীতে আপনারা এটা পড়ে আসছেন। নবম দশম শ্রেণীতে কি পড়ছিলেন আমি একটু রিমাইন্ডার দিই। সেটা হচ্ছে কাঁচ দণ্ডকে যদি রেশম দ্বারা ঘষা হয়, কাঁচ দণ্ডকে রেশম দ্বারা ঘষা হলে কাঁচ দণ্ড ধনাত্মকভাবে এবং রেশম ঋণাত্মকভাবে চার্জিত হয়। এখন প্রশ্ন করতে পারেন, কাঁচ দণ্ডকে আপনি রেশম দ্বারা ঘষলেন, তাহলে কাঁচ দণ্ড কেন ধনাত্মকভাবে এবং রেশম কেন ঋণাত্মকভাবে চার্জিত হবে? এই গোটা জিনিসটা নির্ভর করে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার উপরে। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা বেশি। সো আমার এইখানে কাঁচ দণ্ড এবং রেশমের মধ্যে যদি রেশমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে রেশমটা ইলেকট্রন টেনে নিবে কার কাছ থেকে, কাঁচ দণ্ডের কাছ থেকে। সুতরাং গল্পটা এরকম, ধরুন এখানে একটা কাঁচ দণ্ড আছে, এই কাঁচ দণ্ডকে আপনি রেশমের একটা কাপড় দ্বারা ঘষবেন, এই কাঁচ দণ্ডকে আপনি একটা রেশমের কাপড় দ্বারা ঘষবেন, এটা একটা রেশমের কাপড়, সেটা রেশমের কাপড়। তাহলে যখন কাঁচ দণ্ডটাকে রেশমের কাপড় দিয়ে ঘষতেছেন, ঘষার একটু পর পর যে গল্পটা হবে, কাঁচ দণ্ড থেকে রেশমের কাপড়টা ইলেকট্রনকে সরিয়ে নিবে, বের করে নিবে। তাহলে এই যে রেশমের যে কাপড়টা আছে, এই রেশমের কাপড়টা কাঁচ দণ্ড থেকে ইলেকট্রন টেনে নিয়েছে। কেন? কারণ তার ইলেকট্রন নেগেটিভিটি বেশি। তাহলে এখন যে ইলেকট্রন টেনে নিল সে কিভাবে চার্জিত হবে? সে অবশ্যই ঋণাত্মকভাবে চার্জিত হবে। আর যার কাছ থেকে ইলেকট্রন বের করে নেওয়া হলো সে কিভাবে চার্জিত হবে? সে ধনাত্মকভাবে চার্জিত হবে। তাহলে এখানে আমরা পরিষ্কারভাবে বলতে পারি রেশমের ইলেকট্রোনেগেটিভিটি কার তুলনায় বেশি? কাঁচ দণ্ডের তুলনায় বেশি। সুতরাং রেশমের ইলেকট্রোনেগেটিভিটি কাঁচ দণ্ডের তুলনায় বেশি। এ কারণে রেশম ঋণাত্মকভাবে ও কাঁচ দণ্ড ধনাত্মকভাবে চার্জিত হয়। এখন আমাদের 9-10-এর বইপত্রে আরও একটা এক্সাম্পল ছিল, সেটা ছিল ইবোনাইট এবং ফ্ল্যানেল। সো চলুন আমরা ইবোনাইট এবং ফ্ল্যানেলের যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটাও দেখে ফেলি। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ইবোনাইট এবং ফ্ল্যানেল। ইবোনাইটকে যদি ফ্ল্যানেল দ্বারা ঘষা হয়, ইবোনাইটকে ফ্ল্যানেল দ্বারা ঘষা হলে ইবোনাইট ঋণাত্মকভাবে
ও ফ্ল্যানেল ধনাত্মকভাবে চার্জিত হয়। এখন তাহলে কেউ ঋণাত্মকভাবে চার্জিত হচ্ছে মানে তার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, সেই ইলেকট্রনটাকে টেনে নিয়েছে। তাহলে এইখানে আমাদের ইবোনাইটের তড়িৎ ঋণাত্মকতা ফ্ল্যানেল অপেক্ষা বেশি। ইবোনাইটের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা ফ্ল্যানেল অপেক্ষা বেশি। তাহলে এইভাবে আসলে ঘর্ষণে কি তৈরি হয়, চার্জ তৈরি হয়, এবং চার্জ তৈরি হওয়ার পিছনে কারণটা এখানে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। ওকে, এখন এইখানে নেক্সট যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা বেশি ইন্টারেস্টিং কোশ্চেন। দেখেন, রাজশাহী বোর্ড 2016 সালের একটা অনুধাবনমূলক প্রশ্ন। কোনো বস্তুকে হাত দ্বারা ঘর্ষণ করলে উহা আহিত হয় না কেন, ব্যাখ্যা করো। নর্মালি একটু আগে আমরা দেখলাম ঘর্ষণে চার্জের উৎপত্তি হয়। তাহলে আমরা যদি রেশমকে কাঁচ দণ্ড এবং রেশমকে একসাথে ঘষি, চার্জ উৎপন্ন হচ্ছিল। ইবোনাইট এবং ফ্ল্যানেল একসাথে ঘষছিলাম, চার্জ উৎপন্ন হচ্ছিল। কিন্তু একটা বস্তুকে আপনি হাত দ্বারা ঘষতেছেন, তাহলে কেন চার্জের উৎপন্ন হয় না? সেক্ষেত্রে দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমাদের দেহ, মানব দেহ, এটা আসলে তড়িৎ পরিবাহী। মানব দেহের একটা রোধ আছে। সাধারণত শুষ্ক পূর্ণবয়স্ক মানব দেহের রোধ হয় 50 কিলো ওহমের মতো। সুতরাং এইটা আমরা চলতরিতে পড়ব যে স্বাভাবিক শুষ্ক অবস্থায় মানব দেহের অ্যাকচুয়ালি রোধ বেশ ভালো, কিন্তু ভেজা অবস্থায় রোধটা কমে যায়। সো মানব দেহ অ্যাকচুয়ালি তড়িৎ পরিবহন করে। এখন তড়িৎ পরিবহন মানে হচ্ছে আমার শরীরের মধ্যে দিয়ে ইলেকট্রনটা পাস করতে পারবে। তাহলে ইলেকট্রন যদি পাস করতে পারে আমার শরীরের মধ্যে দিয়ে, সেক্ষেত্রে কি হবে দেখেন, ফলে কোনো বস্তুকে যখন হাত দ্বারা ঘর্ষণ করা হয় তখন আবিষ্ট বস্তু ভূসংযুক্ত থাকে, আর ভূসংযুক্ত অবস্থায় কোনো বস্তুতে চার্জ অবশিষ্ট হবে না, অর্থাৎ বস্তুটি আহিত হবে না। এটা একটু বুঝাচ্ছি। ভূসংযুক্ত থাকলে আসলে সমস্যাটা কোথায়? আমার শরীরের মাধ্যমে আমি যখন হাত দ্বারা ঘষতেছি, আমরা তো সবসময় রাবারের জুতা পরে থাকি না। তাহলে রাবারের জুতা যদি পরে না থাকে, আমি গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি, খালি পায়ে দাঁড়িয়ে আছি, তাহলে এখন গল্পটা যেটা হবে সেটা একটু বুঝাচ্ছি। ধরুন আপনার এইখানে কিছু চার্জ আপনি জমা করতে চান, এখানে আপনি ধনাত্মক চার্জ জমা করতে চান। এটা একটা বস্তু, একটা গোলক, এখানে ধনাত্মক চার্জ জমা করতে চান। আমি যখন গোলকটায় হাত দিব, আমি গোলকটায় হাত দেওয়া মাত্র গ্রাউন্ডের সঙ্গে জিনিসটা কানেক্টেড হয়ে যাবে। কার সঙ্গে কানেক্টেড হবে? গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড হবে। আমি পরের দিকে যে যখন বিভব পড়াবো তখন এই কনসেপ্টটা আরও ভালো বুঝবেন। এখন আপাতত মাথায় রাখি, কোথাও ধনাত্মক চার্জ আছে, তার মানে সে ইলেকট্রনের প্রতি তার এখন আসক্তি বেশি। যে কেউ যখন ধনাত্মকভাবে চার্জিত হয় সেই ইলেকট্রন হারিয়ে ফেলছে, তাহলে ইলেকট্রন হারানোর সঙ্গে সঙ্গে তার ইলেকট্রনের প্রতি আবার আসক্তি বেড়ে যায়। সো জিনিসটাকে এইভাবে বলি, সোডিয়াম পরমাণু যখন ছিল, সোডিয়াম পরমাণুর ইলেকট্রন ত্যাগ করার প্রতি ঝোঁক বেশি, কিন্তু যেই সোডিয়াম আয়ন হয়ে গেছে বেচারার, তখনই একটা ইলেকট্রন হারিয়ে ফেলছি, এই যন্ত্রণায় এই কষ্টে সে এখন আবার ইলেকট্রন খুঁজতে শুরু করে। তাহলে সোডিয়াম পরমাণুর তুলনায় সোডিয়াম প্লাস আয়নের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে সোডিয়াম প্লাস আয়নের ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাবে। কারণ যখন সে পরমাণু ছিল, সোডিয়াম পরমাণু, সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাচ্ছিল, এই জন্য সে একটা ইলেকট্রন ছেড়ে দিতে চাচ্ছিল, এই জন্য তার ইলেকট্রোনেগেটিভিটি কম ছিল। কিন্তু যেই সে ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে,
ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়ন হয়ে গেছে। এখন আয়ন হওয়া মাত্রই তার অ্যাকচুয়ালি ওই যে একটা ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে, এই দুঃখ কষ্ট যন্ত্রণায় সে এখন আবার ইলেকট্রন খুঁজে বেড়াবে। এই কারণে সবসময় আমরা মাথায় রাখবো ধনাত্মক চার্জের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, আর ঋণাত্মক চার্জের ইলেকট্রোনেগেটিভিটি তাহলে কি হবে? কম হবে। ওর অলরেডি ইলেকট্রন বেশি আছে, ও ইলেকট্রন ছেড়ে দিতে চায়, তাহলে ঋণাত্মক চার্জের ইলেকট্রোনেগেটিভিটি কম হবে ধনাত্মক চার্জের ইলেকট্রোনেগেটিভিটির তুলনায়। এখন এইখানে এই যে আমি ধনাত্মক চার্জগুলো যে রেখেছি কোথাও, আমি যখন এটাকে হাত দিয়ে টাচ করব, ওর ইলেকট্রনের প্রতি আসক্তি আছে। পৃথিবী এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রনের বিশাল, এটাকে কি বলবো আমরা, ভাগার বলতে পারি, ভাগার বা আধার বলতে পারি, যে প্রচুর ইলেকট্রন আছে এইখানে। তাহলে এইখান থেকে ইলেকট্রনগুলা চলে আসবে আর্থ থেকে। এই ইলেকট্রন যখন আসবে, এই ধনাত্মক চার্জগুলাকে ইলেকট্রনগুলা কি করে দিবে? সুন্দর মতো নিউট্রাল করে দিবে। নিউট্রাল করে দিলে এইখানে কিন্তু আর কোনো চার্জ থাকবে না। সো ফলস্বরূপ আমার এই যে ধনাত্মক চার্জগুলি ছিল আগে, সেটা এখন নিউট্রাল হয়ে যাবে। তাহলে নিউট্রাল হলে এইখানে কোনো চার্জের আর অস্তিত্ব থাকবে না, সুতরাং এইটার আহিত হবে না। একইভাবে যদি এইখানে ধনাত্মক চার্জ না রেখে ঋণাত্মক চার্জ রাখি, তাহলে ইলেকট্রনগুলা এখান থেকে গ্রাউন্ডে চলে যাবে। গ্রাউন্ডে চলে যাওয়া মাত্রই এটা আবার কি হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে। সুতরাং হাত দ্বারা যদি কোনো একটা বস্তুকে ঘষা হয়, তাহলে সেই বস্তুটা চার্জিত হতে পারে না। কখন? যখন আমরা অন্তরিত অবস্থায় থাকি না, আমরা যখন মাটির সাথে বা মেঝের সাথে সংযুক্ত থাকি, আমাদের শরীরটা কন্ডাক্টর বা পরিবাহী হিসেবে কাজ করে। হয় ইলেকট্রন বস্তু থেকে চলে যায় মাটিতে আমাদের শরীরের মধ্য দিয়ে, অথবা মাটি থেকে ইলেকট্রন বস্তুতে চলে আসে, এসে বস্তুটাকে চার্জ নিরপেক্ষ বা আদান নিরপেক্ষ করে দেয়। ওকে, এখন আসেন আমরা এইবার ইলেকট্রোনেগেটিভিটি এবং চার্জ তৈরির ব্যাপারটা আরও ডিটেলসে আলোচনা করব। সো ইলেকট্রোনেগেটিভিটি মানেই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতার মাধ্যমে কিভাবে চার্জ তৈরি হয়, এতক্ষণ ধরে সেটা ডিসকাশন করছিলাম, এবার আরও ডিটেলসে দেখব। দেখেন, আমরা যখন সোডিয়ামের কথা বলতেছি, সোডিয়াম 11, সো সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s1। দেখেন 11টা ইলেকট্রন আছে। তাহলে এই যে 11টা ইলেকট্রন, আমরা যদি নিয়নের কথা চিন্তা করি, 10 1s2 2s2 2p6। এখন দেখেন নিষ্ক্রিয় গ্যাস কেন নিষ্ক্রিয়? কারণ হচ্ছে ওর যে সর্ববহিস্থ স্তর সেটা পূর্ণ হয়ে আছে। আমরা জানি পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল হয়। যে কোনো পরমাণু বা যে কোনো বস্তু, যে কোনো পদার্থ সবচেয়ে কম শক্তি নিয়ে থাকতে চায়। এটা পদার্থবিজ্ঞানের একটা বেসিক ল, যে সবাই সর্বনিম্ন শক্তি স্টেটে থাকতে চায়। তাহলে এই যে সোডিয়াম যে আয়নটা আছে, সোডিয়াম যে পরমাণুটা আছে, এই সোডিয়াম পরমাণুর উদ্দেশ্য হচ্ছে নিয়নের যে ইলেকট্রন বিন্যাস সেটা সে অর্জন করতে যাচ্ছে। তাহলে সে সর্ববহিস্থ স্তরের এই যে 3s1 যে ইলেকট্রনটা আছে, এইটাকে সে ছেড়ে দিতে চাচ্ছে। তাহলে সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি কম, সে ইলেকট্রন ছেড়ে দিতে যাচ্ছে। তাহলে এই 3s1 ইলেকট্রনটাকে সে যদি পরিত্যাগ করে, সোডিয়াম ছেড়ে দিল একটা ইলেকট্রন, সঙ্গে সঙ্গে সে কিসে রূপান্তর হচ্ছে? সোডিয়াম আয়নে রূপান্তর হচ্ছে। তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি কম সে ইলেকট্রন পরিত্যাগ করবে। তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি কম, যার ইলেকট্রোনেগেটিভিটি কম, সে ইলেকট্রন পরিত্যাগ করবে। আর যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি,
ইলেকট্রন গ্রহণ করবে। এখন তাহলে দেখেন ক্লোরিনের বেলায় ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলেই সে কি করে, ইলেকট্রন গ্রহণ করে। ক্লোরিন 17, 2 8 7। তাহলে এখন এখানে এসে ক্লোরিনের যেহেতু 17, সে একটা ইলেকট্রন গ্রহণ করে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় 18, 2 8 8। তাহলে ক্লোরিনের ইলেকট্রনের প্রতি আসক্তি বা ইলেকট্রোনেগেটিভিটি এখন বেশি। এই কারণেই ক্লোরিন যেটা করতে চাচ্ছে, একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে রূপান্তর হতে চাচ্ছে। এইবার যখনই সে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হয়ে গেছে, তার এখন কিন্তু ইলেকট্রন একটা বেশি আছে, তার আর ইলেকট্রন নেওয়ার কোনো জায়গা নাই। কারণ কি, তার সর্ববহিস্থ স্তর পূর্ণ হয়ে গেছে। এখন সে ইলেকট্রনের প্রতি আর কোনো আকর্ষণ দেখাবে না, সে এখন চাবে ইলেকট্রন দূরে থাকুক। এই কারণে ঋণাত্মক চার্জ যদি দুইটা আনা হয়, তারা পরস্পরকে বিকর্ষণ করবে। কেন? কারণ ক্লোরাইড আয়ন যখন তৈরি হয়ে গেছে, ওর কিন্তু আর ইলেকট্রন নেওয়ার সুযোগ নাই। তাহলে একটা ক্লোরাইড আয়ন আমি পাশাপাশি আনলাম, দুজনের কারোরই আর ইলেকট্রনের প্রতি আসক্তি নাই। ওর ইলেকট্রনের প্রতি এখন কোনো রকম আসক্তি নাই, কারণ ওর সর্ববহিস্থ স্তরটা পরিপূর্ণ হয়ে গেছে। এই যে ক্লোরাইড যে আয়নটা আছে, এই ক্লোরাইড আয়নে আমি কিন্তু এখন 2 8 8 পেয়ে গেছি। তাহলে এখন ক্লোরাইড আয়ন আসলে কারে খুঁজবে? ওই যে একটা এক্সট্রা ইলেকট্রন নিছে, ওইটাকে এখন সে ছাড়তে চাবে। এখন সে একটা সোডিয়াম আয়নকে খুঁজে বেড়াবে। সোডিয়াম আয়নটার অবস্থা কি? সোডিয়াম আয়নটা 2 8-এ আছে। সে এখন কিন্তু তার এই যে একটা ইলেকট্রন ছিল, সে একটা ইলেকট্রন সে পরিত্যাগ করছে। তাহলে সোডিয়াম আয়ন এবার আবার তার পরমাণুর যে স্টেট সেটাই চলে যেতে যাচ্ছে। সুতরাং একটা ক্লোরাইড আয়ন আর একটা সোডিয়াম আয়ন এখন যদি কাছাকাছি আসে, তারা যেটা করবে, এই যে ইলেকট্রনটার আয়ন দুইটা ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে একটা আয়নিক বন্ড তৈরি করবে। সো এই ছিল ইলেকট্রোনেগেটিভিটির মাধ্যমে যে চার্জ তৈরি হয় সেটা সংক্ষিপ্ত আলোচনা। এখন এইখানে একটা বেশ বড় জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। আমরা শুধু এই অধ্যায়ে না, চলতরিৎ এবং সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সে একটা কমপ্লিট ভুল ধারণা আমাদের থাকে। সেই ভুল ধারণা হচ্ছে চার্জ পরিবাহিত হয়। আসলে চার্জ না, ইলেকট্রন পরিবাহিত হয়। শুধুমাত্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে আয়নের পরিবহন ঘটে। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ছাড়া বাকি কোথাও আয়নের পরিবহন ঘটে না, পরিবহন ঘটে ইলেকট্রনের। আমি এখন কিছু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বুঝাবো জিনিসটা। দেখেন কি বলছি, ইলেকট্রন এক বস্তু থেকে অন্য বস্তুতে যায়, তড়িৎ বিশ্লেষণ ছাড়া কোথাও আয়ন পরিবাহিত হয় না। এইটা বোঝানোর জন্য আমি যে কাজটা করব সেটা খুব সিম্পল একটা কাজ। আমি দুইটা আইডেন্টিক্যাল বস্তু নিব, দুইটা আইডেন্টিক্যাল মানে একই রকম বস্তু। এটা একটা বস্তু, এইটা আরেকটা বস্তু, দুইটাকে আমি আইডেন্টিক্যাল করতে চাই, মানে সেম সাইজ। এই তো সেম সাইজ হয়ে গেছে। সেম সাইজের দুইটা গোলক, সাইজ সেম না হয়ে ডিফারেন্ট হলে কি হবে সেটার আলোচনা পরে আসবে বিভবের সময়। আপাতত সেম সাইজের দুইটা সেম পদার্থের তৈরি গোলক আছে আমার হাতে। এই দুইটা গোলকের একটায় আমি চার্জ রাখছি ধরেন +5 কুলম্ব, আরেকটায় চার্জ রাখছি +2 কুলম্ব। তাহলে কোশ্চেন হচ্ছে এখন এইখানে, আচ্ছা +5 আর 2 না দিয়ে আমি এটাকে 3 করি, কারণ তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। পরে যে আমরা +2ও বুঝবো। আপাতত +5 আর +1 কুলম্ব দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। খেয়াল করেন, আমার একটা +5 কুলম্ব আর একটা +1 কুলম্বের চার্জ পাশাপাশি রাখা, এদেরকে একটা তার দিয়ে সংযুক্ত করলাম। এদেরকে কি দিয়ে সংযুক্ত করব? একটা পরিবাহী তার দিয়ে সংযুক্ত করলাম।
এটা একটা পরিবাহী তার। তাহলে আমি যদি পরিবাহী তার দিয়ে এখানে সংযুক্ত করে দেই, গল্পটা হচ্ছে ইলেকট্রন অবশ্যই যাবে কোথা থেকে কোথায় যাবে, খেয়াল করেন। +5 কুলম্ব আমি দেখাইছি আজকে শুরুতেই, দেখেন +5 কুলম্ব মানে আসলে কি, চলেন একটু পিছনে যাই, চলেন এখানে আসি। 1 কুলম্ব ধনাত্মক চার্জ মানে কতগুলা ইলেকট্রন নির্গত হয়ে গেছে, ইলেকট্রন বের হয়ে গেছে তার কাছ থেকে, সে ইলেকট্রনের ঘাটতিতে আছে। তাহলে 1 কুলম্ব ধনাত্মক চার্জ মানে তার কাছ থেকে অলরেডি 6.25 × 10⁻18 ইলেকট্রন কি হয়ে গেছে, নির্গত হয়ে গেছে, বের হয়ে গেছে। তাহলে ওর ইলেকট্রনের প্রতি আসক্তি অনেক বেশি, ওর ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। দেখেন একটু আগেই পড়াইছি, ধনাত্মক চার্জের জন্য ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, বেশি হবে। খেয়াল করেন, এই যে যার ইলেকট্রোনেগেটিভিটি কম সে ইলেকট্রন পরিত্যাগ করে, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেই ইলেকট্রন কি করে, গ্রহণ করে। এখন ধনাত্মক চার্জের জন্য ইলেকট্রোনেগেটিভিটি কি কম না বেশি, ধনাত্মক চার্জের জন্য এই যে দেখেন আবারও পিছনে যায়, সোডিয়াম আয়ন ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, বেশি হবে। কেন, সে অলরেডি ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, এই কারণে এখন সে আবার ইলেকট্রন ফেরত চায় পরমাণুতে ফেরার জন্য। সুতরাং যে কোনো ধনাত্মক চার্জের ইলেকট্রন নেগেটিভিটি কি হবে, বেশি হবে। তাহলে এখানে এসে +5 কুলম্বের ইলেকট্রোনেগেটিভিটি +1 কুলম্বের তুলনায় বেশি। তাহলে এখানে আমরা আগে লিখে নেই, +5 কুলম্বের ইলেকট্রোনেগেটিভিটি, +5 কুলম্বের ইলেকট্রোনেগেটিভিটি গ্রেটার দেন +1 কুলম্বের ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ইলেকট্রন আসক্তি কার বেশি, +5 কুলম্বের। ও তাহলে এখন ইলেকট্রন টেনে বের করবে কোথা থেকে, +1 কুলম্ব থেকে সে ইলেকট্রন টেনে বের করলো। তাহলে +1 কুলম্ব থেকে সে কি বের করলো, টেনে ইলেকট্রন টেনে বের করলো। তাহলে এখান থেকে এই জায়গায় 1 কুলম্বের ইলেকট্রন ফ্লো করলো, ইলেকট্রন ফ্লো করে +5 কুলম্ব সে ধরেন এখান থেকে 1 কুলম্ব ইলেকট্রন টেনে নিল শুরুতে। তাহলে 1 কুলম্ব ইলেকট্রন টেনে নিলে সে হয়ে গেল +4 কুলম্ব, এ হয়ে গেল +2 কুলম্ব। এখনো খেয়াল করেন, ইলেকট্রন টেনে বের করছে, +4 কুলম্ব হয়েছে, +2 কুলম্ব হয়েছে। এখনো কি দুইজনের ইলেকট্রোনেগেটিভিটি সমান হয়েছে, হয়নি। যতক্ষণ ইলেকট্রোনেগেটিভিটি সমান না হবে ততক্ষণ ইলেকট্রন টানতে থাকবে। তাহলে আরও 1 কুলম্ব ইলেকট্রন এইখানে শুরুতে গেল, 1 কুলম্ব ইলেকট্রন এখানে শুরুতে 1 কুলম্ব পরিমাণ ইলেকট্রন গেল, আবার এখানে 1 কুলম্ব পরিমাণ ইলেকট্রন গেল। তাহলে আলটিমেটলি এইখানে এসে হয়ে যাবে +3 কুলম্ব আর এখানেও হয়ে যাবে +3 কুলম্ব। এখন দুইজনেরই ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সমান হয়ে গেছে, সুতরাং আর কোনো ইলেকট্রন ফ্লো করবে না। সো কখনোই ধনাত্মক চার্জ পরিবাহিত হয় না, সব সময় পরিবাহিত হয় ইলেকট্রন। এটা হচ্ছে একেবারে স্থির তড়িতের ভেরি বেসিক। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা যার বেশি সে ইলেকট্রন টেনে নিবে, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা যার কম সে ইলেকট্রন ছেড়ে দিবে। কতক্ষণ পর্যন্ত তারা ইলেকট্রন আদান প্রদান করবে, যতক্ষণ পর্যন্ত তাদের বিভব সমান না হয়। এখন যেহেতু আমরা বিভব এখনো পড়ি নাই, আমি কনসেপ্টে বিভবটা আনি নাই, আমি আনছি আইডেন্টিক্যাল বা একই ধরনের দুইটা বস্তু। তাহলে একই ধরনের দুইটা বস্তুকে যদি আপনি তার দ্বারা সংযুক্ত করেন, সংযুক্ত করার পরে কতক্ষণ পর্যন্ত চার্জের প্রবাহ হবে, ইলেকট্রনের প্রবাহ হবে, যতক্ষণ পর্যন্ত দুইজনের চার্জ কি না হবে, সমান না হবে। এবং এইখানে আমরা সিম্পলি এটা বলতে পারি, সেটা হচ্ছে একই রকম দুইটি পরিবাহী গোলককে এখন এই পরিবাহী গোলক হইতে হবে চার্জিত, দুইটি চার্জিত
গোলককে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে উভয় গোলকে গাণিতিক গড়ের সমপরিমাণ চার্জ জমা হবে। গাণিতিক গড়ের সমপরিমাণ চার্জ জমা থাকবে। তাহলে গাণিতিক গড় কি? +5 + 1, 5 + 1 / 2 সমান কত? 3 কুলম্ব। সো খুব সহজে বের করা যায় যে কোনটায় কতটুকু চার্জ থাকবে। চলেন আমরা আরো কিছু এক্সাম্পল দেখে রাখি। আমরা এখানে আরো কিছু এক্সাম্পল দেখে রাখি, কারণ আমাদের এই টাইপের গাণিতিক সমস্যা থাকে যে দুইটা চার্জিত গোলক আছে, এই চার্জিত গোলক দুইটাকে ভিন্ন ভিন্ন চার্জ দেওয়া হয়েছে, তাহলে একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করার পরে কোনটায় কতটুকু চার্জ থাকবে এবং পরে কুলম্বের সূত্র দিয়ে ম্যাথ করতে দেয়। সুতরাং আমরা এখানে ধরেন একটায় চার্জ রাখলাম -8 কুলম্ব, আর একটায় চার্জ রাখলাম +2 কুলম্ব। তাহলে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে, পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে উভয় গোলকে চার্জ কি বললাম? গাণিতিক গড় -8 + 2 / 2 -6/2 -3 কুলম্ব চার্জ উভয়টাই থাকবে। সো আবারও বলতেছি, কে পরিবাহিত হবে? ইলেকট্রন। কখনোই প্রোটন যায় না এক জায়গা থেকে আরেক জায়গায়। কতটুকু চার্জ জমা থাকবে? দুটার গাণিতিক গড়। এবং আবারও বলতেছি, এখানে কি আইডেন্টিক্যাল বা একই রকমের গোলক হইতে হবে, কিন্তু ভিন্ন রকমের গোলক হলে কি হবে সেটা আমরা বিভব পড়ার পরে পড়ব। তাহলে এখানে আমি লিখে রাখি, না হলে আপনারা পরে দেখা যাবে ভুলে গেছেন, ভুলভাল করে ফেলছেন। তাহলে একই রকম আইডেন্টিক্যাল গোলক হলে, কন্ডিশনটা মাথায় রাখেন, একই রকম বা আইডেন্টিক্যাল গোলক হলে, তাহলে এই যে দেখেন আমি এখানে বলে দিছি একই রকম দুইটি চার্জিত গোলককে। সো কন্ডিশনটা মাথায় রাখতে হবে, কন্ডিশন ছাড়া পড়বেন না। ধুমধাম সূত্র মুখস্থ করবেন। কনসেপ্ট আমরা এই কারণেই পড়তে বলি যে দেখা গেল আপনাকে দুটো গোলক দিল, কিন্তু একটার ব্যাসার্ধ আর একটার দ্বিগুণ, তখন কিন্তু গাণিতিক গড় করা যাবে না, তখন সুনির্দিষ্টভাবে বিভব দিয়ে ম্যাথটা করতে হবে। তাহলে কখন আমরা গাণিতিক গড় করতে পারবো? যদি দুটো গোলক দেখতে একই রকম হয়, একই পদার্থের তৈরি হয়। তাহলে আর একটা এক্সাম্পল এখানে করি আমরা। দেখেন, ধরেন আমি এখানে একটা গোলক তৈরি করলাম, গোলকটাকে গোলক হিসেবে তৈরি করি। সো এটা একটা গোলক আমার, পাশে এটা আর একটা গোলক। এই দুইটাও আইডেন্টিক্যাল গোলক হিসেবেই বিবেচনা করি। হ্যাঁ, দুইটা মোটামুটি আইডেন্টিক্যাল গোলকে আছে। তাহলে একটা গোলকে -10 কুলম্ব দেই, আর একটা গোলকে -6 কুলম্ব দেই। দেখেন দুইটাই কিন্তু ঋণাত্মকভাবে চার্জিত। এখন এই দুইটার মধ্যে -10 কুলম্ব ওর অনেক বেশি ইলেকট্রন, ও বেচারা ইলেকট্রন কিছু ছাড়তে চায়। -6 কুলম্বেরও অনেক ইলেকট্রন। এখন -10 কুলম্ব যেটা করবে, আমরা বিভবের সময় এটা আরো সুন্দরভাবে বুঝবো। -10 কুলম্ব সে -6 কুলম্বকে জোরপূর্বক ইলেকট্রন ইন করবে, নেবে একটা ইলেকট্রন। তাহলে 1 কুলম্ব ইলেকট্রন যদি এই দিক থেকে চলে যায়, -10 কুলম্বটা তখন হয়ে যাবে -9 কুলম্ব, -6 কুলম্ব হবে -7 কুলম্ব।
এখনও দেখেন ওর -9 কুলম্ব, ওর ইলেকট্রন বেশি ওর তুলনায়। সো ও এখন বাধ্য হচ্ছে ইলেকট্রনকে পুশ করা হচ্ছে। এই জিনিসটাই বিভবে বুঝবেন যে এটা আসলে কিভাবে ঘটতেছে। আরও 1 কুলম্ব ইলেকট্রন ওরে দিবে যে যা বেটা ইলেকট্রন আরও নে। এইবার দেওয়ার পরে এটা হবে -8 কুলম্ব, এও হবে -8 কুলম্ব। এই যে দেখেন, তাহলে দুইজন এখন শান্তি যে ঠিক আছে আমার ইলেকট্রন সংখ্যা তোর ইলেকট্রন সংখ্যা সমান, বেশি ইলেকট্রন আমারও আছে তোরও আছে, কিন্তু দুজনের সমান পরিমাণ আছে। এখন আর কোনো ইলেকট্রনের ফ্লো হবে না। এটা হবে আমাদের তাহলে আলটিমেটলি কত করে, -8 কুলম্ব করে। তাহলে -10 -6 ডিভাইডেড বাই 2 -16/2 মানে হচ্ছে -8 কুলম্ব চার্জ উভয় গোলকে ফাইনালি কি থাকবে, সঞ্চিত থাকবে। আশা করি জিনিসটার কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এই টাইপের ম্যাথগুলাই ঝামেলায় পড়বো না ইনশাল্লাহ আমরা। এখন আমরা অ্যাকচুয়ালি বিন্দু চার্জ নিয়ে যখন আলোচনা করি, চার্জের ব্যাপারে যখন আমরা তড়িৎ বলের আলোচনায় আসব, তখন লাগবে আমাদের কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা দুটো বিন্দু চার্জের মধ্যে যে তড়িৎ বল আছে সেই তড়িৎ বল কিভাবে পরিমাপ করতে হবে সেটার ধারণা দেয় আমাদেরকে। তাহলে দুটি চার্জ বা দুটা চার্জিত বস্তুর মধ্যে কি কাজ করে, সবসময় বল কাজ করে। দুটি চার্জ বা দুটি চার্জিত বস্তুর মধ্যে বল ক্রিয়া করে। এই বল কখনো আকর্ষণধর্মী হয়, কখনো বিকর্ষণধর্মী হয়। সমধর্মী চার্জ বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে, এটা আমরা জানি। এখন 1785 সালে বিখ্যাত ফরাসি বিজ্ঞানী চার্লস অগাস্টিন দা কুলম্ব পরিমাণগতভাবে এ বল পরিমাপ করেন। তাহলে প্রথম যে তড়িৎ বলের পরিমাপ কে করেন, বিজ্ঞানী কুলম্ব সাহেব। এখন এই বলটা তিনটা জিনিসের উপরে নির্ভর করে। এক, চার্জ দুইটার পরিমাণ, তাহলে একটা যদি Q1 হয় আর একটা যদি Q2 হয়, এদের পরিমাণ। চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব, তাহলে মধ্যবর্তী দূরত্ব আর হলে আর এর সাথে ডিপেন্ডেন্ট। চার্জ দুটির মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি, এটাকে ভেদনযোগ্যতা বা অ্যাপসাইলন দ্বারা প্রকাশ করা হবে। সো আমরা আজকে এই ভেদনযোগ্যতা বা অ্যাপসাইলনের ধারণাও নিব। সো এই তিনটা বিষয়ের উপরে অ্যাকচুয়ালি তড়িৎ বল নির্ভর করে। এখন এই তিনটা শর্তের উপর ভিত্তি করে বিজ্ঞানী কুলম্ব একটা সূত্র আবিষ্কার করেন। তার নামানুসারে এই সূত্রটাকে কি বলা হচ্ছে, কুলম্বের সূত্র বলা হচ্ছে। ওকে, চলেন কুলম্বের সূত্রটা এখন আমরা একটু বিবৃতি আকারে দেখি। নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে, তাহলে আকর্ষণও করতে পারে বিকর্ষণও করতে পারে। আকর্ষণ বা বিকর্ষণ যে করে তা চার্জ দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক। তাহলে তড়িৎ বল এফ চার্জ দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক, এফ প্রপোর্শনাল টু Q1 Q2। এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে তড়িৎ বল এফ মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক 1/r²। এবং এই বল চার্জ দুটির সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। চার্জ দুইটা যে লাইনে আছে সেই লাইনের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। তাহলে এফ ইজ প্রপোর্শনেট টু, যেটা পাচ্ছি Q1 Q2 ডিভাইডেড বাই r²। এখন এখান থেকে সমানুপাতিক ধ্রুবকটা তুলে দিলে এফ সমান 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই r²। আপনারা 9-10-এ এই 1/4πε জায়গায় কে পড়ে আসছেন। আমরা এখন আর কে পড়বো না, আমরা F = 1/4πε Q1 Q2 বাই r² পড়তেছি। সুতরাং অ্যাপসাইলনটা কি, এই অ্যাপসাইলনটাই হচ্ছে মাধ্যমের ভেদনযোগ্যতা। সুতরাং আমরা অ্যাপসাইলনের আলোচনায় আসব। এখন কুলম্বের সূত্র সম্পর্কিত যে তথ্যাবলী সেগুলো যদি আমরা একটু দেখি যে কি কি তথ্য আছে, এই তথ্যগুলো কেন দরকার। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই তথ্যগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বোর্ড পরীক্ষার MCQগুলোয় এখান থেকে ইনফরমেশন আসে। তো দেখেন, প্রথম জিনিস, কুলম্বের সূত্র কিসের জন্য প্রযোজ্য, বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। যদি বিস্তৃত চার্জ হয়, চার্জটা যদি একটা বিন্দুতে কনসেন্ট্রেটেড না থাকে, ছড়িয়ে থাকে, তাহলে কুলম্বের সূত্র প্রয়োগ করা যাবে না। এরপর আসেন, আকর্ষণ বল ও বিকর্ষণ বল উভয় ক্ষেত্রেই কুলম্বের সূত্র প্রযোজ্য। এখন আসেন, একটা মজার জিনিস আছে, কুলম্বের সূত্র একটা নির্ধারিত দূরত্বের থেকে কম দূরত্বে প্রযোজ্য না।
আমি কোশ্চেনটা সবসময় এইভাবে বলি যে নিউটনিয়ান বলবিদ্যায় আপনারা পড়ছেন মৌলিক বল আছে কয়টা? 4টা। মহাকর্ষ বল, তড়িৎচৌম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এখন নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন আবদ্ধ অবস্থায় আছে, তাহলে এখানে প্রোটনকে বিকর্ষণ করে না কেন? একটা নিউক্লিয়াসের ভিতরে প্রচুর প্রোটন আছে, প্রোটনগুলো তো প্রোটনকে বিকর্ষণ করার কথা। বেসিক ব্যাপার হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে সবল নিউক্লিয় বল কাজ করে, যেটা তড়িৎচৌম্বক বল থেকে 100 গুণ বেশি শক্তিশালী। তাহলে আমাদের অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভিতরে তড়িৎচৌম্বক বল এটা অ্যাক্টিভ হওয়ার সুযোগ পায় না। তার মানে নিউক্লিয়াসের রেডিয়াস সাধারণত কত? 10⁻⁻15 মিটার। তাহলে 10⁻⁻15 মিটারের থেকে কম দূরত্বে আমাদের অ্যাকচুয়ালি কি হয় না? এই তড়িৎচৌম্বক বল বা কুলম্বের সূত্রটা কাজ করে না। 10⁻⁻15 মিটারের পর থেকে কুলম্বের সূত্র কাজ করে। সো এটা মাথায় রাখেন। এরপর আসেন, মাধ্যমের প্রকৃতির উপর কুলম্ব বল নির্ভরশীল। মাধ্যমের প্রকৃতি কি? একটু আগে ভেদনযোগ্যতা বললাম। ভেদনযোগ্যতা মানে হচ্ছে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে কত বেশি বা কম তড়িৎ বলরেখা প্রবেশ করতে পারে। তাহলে যে মাধ্যমের ভেদনযোগ্যতা বেশি সে মাধ্যমের মধ্যে দিয়ে তড়িৎ বলরেখা প্রবেশ করতে পারে কি? বেশি। তাহলে বায়ু বা শূন্য মাধ্যমে আমাদের এই বলের মানটা কি হবে? বেশি হয়। এরপর আসি কুলম্ব বল কি? সংরক্ষণশীল বল। চ্যাপ্টার 6 প্রথম পত্রে আমরা সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল পড়ে আসছি। সো এখানে আমি আর সংরক্ষণশীল বল কাকে বলে, অসংরক্ষণশীল বল কাকে বলে সেটার আলোচনায় যাব না। মাথায় রাখি কুলম্বের যে বল সেটা সংরক্ষণশীল বল। একটু ভুল বলছি, চ্যাপ্টার 6 না, চ্যাপ্টার 5 প্রথম পত্র অধ্যায় 5 কাজ শক্তি ক্ষমতায় ছিল সংরক্ষণশীল অসংরক্ষণশীল বল। চ্যাপ্টার 6 তো মহাকর্ষ বিকর্ষ ছিল। সরি ফর দ্য মিস্টেক। দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল বল পারিপার্শ্বিক অন্য চার্জের দ্বারা প্রভাবিত হয় না। এটাকে অ্যাকচুয়ালি সুপারপজিশন থিওরেমও বলা হয়। আমি ম্যাথ করানোর সময় আমি আপনাদেরকে দেখাবো যে একই সাথে অনেকগুলি চার্জ যদি থাকে সেক্ষেত্রে তড়িৎ বলটা আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা চার্জের জন্য বের করে লব্ধি বলটা বের করা যায়। এই কারণে প্রভাবিত হয় না কথাটা বলা যায়। চার্জগুলোর আপেক্ষিক বেগ শূন্য। চার্জগুলো একটা আরেকটার সাথে দৌড়ে যাচ্ছে, সরে যাচ্ছে, এটা হলে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করা যাবে না। কুলম্বের বল বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। এটা তো একটু আগেই দেখলাম, আর স্কোয়ার আছে না, আর স্কোয়ার প্রপোর্শনেট নাকি ইনভার্সলি প্রপোর্শনেট টু। তাহলে এফ ইকুয়ালস টু কি লিখছিলাম? 1/4πε Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এই যে আর এর বর্গের ব্যস্তানুপাতিক, এটাই হচ্ছে বিপরীত বর্গীয় সূত্র। গতিশীল চার্জের ক্ষেত্রে সূত্র অকার্যকর। গতিশীল চার্জের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সুতরাং গতিশীল চার্জের ক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র ব্যবহার করতে পারবো না। সো এই ছিল আমাদের সূত্র সম্পর্কিত তথ্য। এখন আমরা এখানে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটার ডিটেলস দেখব। চলেন। সো কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপটা আছে সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে অ্যাপসাইলন এখানে হচ্ছে মাধ্যমের ভেদনযোগ্যতা। এখন আমরা এই ভেদনযোগ্যতা নিয়ে ডিটেলস সামনে আলোচনা করব। তাহলে যদি মাধ্যমটা শূন্য মাধ্যম হয়, এটা হচ্ছে আপনার যে কোনো মাধ্যমের জন্য, এই যে সূত্রটা লিখতেছি এটা কার জন্য? এটা যে কোনো মাধ্যমের জন্য। এই সূত্রটা যে কোনো মাধ্যমের জন্য, এটা যে কোনো মাধ্যমের জন্য। আর যদি শূন্য মাধ্যম হয়, এফ সমান 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের জন্য? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য। এটা হচ্ছে শূন্য মাধ্যম
বা বায়ু মাধ্যমের জন্য। এখন যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে থাকি সেখানে 1/4πε0, এটা হচ্ছে 9 × 10⁻৯, যেটা ছোটবেলায় পড়ছেন। একক কি হবে? 1/4πε0। দেখেন 1/4πε0 এটা সমান কত? 1/4πε0 সমান F গুণন হচ্ছে r², নিচে Q1 Q2। খেয়াল করেন তো 1/4πε0 আমি রাখছি এখানে, তাহলে F এর সঙ্গে r² চলে যাচ্ছে গুণ আকারে, Q1 Q2 নিচে এসে ভাগ আকারে হয়ে যাচ্ছে। তাহলে এটার একক কি হবে? F এর একক নিউটন, r² থেকে আসতেছে কি মিটার স্কোয়ার, নিচের Q1 Q2 থেকে আসতেছে কি কুলম্ব স্কোয়ার। তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। সুতরাং শূন্য বা বায়ু মাধ্যমের জন্য নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার হচ্ছে আমাদের কি 1/4πε0 মান, যেটা আপনারা নবম দশম শ্রেণীতে কে হিসেবে দেখে আসছেন। ওকে, এখন এসে আমরা তড়িৎ ভেদনযোগ্যতা অ্যাপসাইলনের ব্যাপারে আলোচনা করব। তাহলে অ্যাপসাইলন মাধ্যমের যে ধর্মের জন্য দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের অর্থাৎ বৈদ্যুতিক ক্ষেত্রের পরিবর্তন ঘটে, তাকেই বলা হয় তড়িৎ ভেদনযোগ্যতা বা পারমিটিভিটি। সো পারমিটিভিটি। বানান মনে হয় একটু ভুল লিখলাম, ডবল টি হবে কিনা একটু চেক করি। ভুল বানান লিখবো না, ভুল বানান শিখাবো না। সো আমি একটু চেক করতেছি। হিউম্যান বিং, ভুল হতেই পারে আমার, কিন্তু পারমিটিভিটি ডবল টি হবে। আমি এখানে টি একটা লিখেছি, ভুল করেছি, সংশোধন করে দিচ্ছি। পারমিটিভিটি। আমি চেষ্টা করব যখন আমি পড়াচ্ছি প্রত্যেকটার ইংরেজি টার্মগুলা বলে রাখতে। কেন? কারণ হচ্ছে আপনি যখন আন্ডার গ্র্যাডে যাবেন তখন কিন্তু আপনি ইংরেজিতেই পড়বেন। সো অনেক সময় দেখা যায় কি গোটা জিনিসটা আমি জানি কিন্তু পারতেছি না। কেন? কারণ ইংরেজি টার্মটা আমার জানা নাই। আবার আইইউটির ভর্তি পরীক্ষায় কিন্তু আসলে ইংরেজিতে প্রশ্ন হয়। এই জন্য আমি আসলে ইংলিশ টার্মগুলা মোটামুটি চেষ্টা করব আপনাদেরকে বলে যাওয়ার। তাহলে এখন আসেন অ্যাপসাইলন, এটা হচ্ছে আমাদের ভেদনযোগ্যতা, পারমিটিভিটি। অ্যাপসাইলন হচ্ছে ভেদনযোগ্যতা। আমি বলি জিনিসটাকে এইভাবে, একটা মাধ্যমের মধ্য দিয়ে তড়িৎ বলরেখা কত বেশি বা কম প্রবেশ করতে পারছে সেটার একটা পরিমাপ হচ্ছে ভেদনযোগ্যতা। এখন শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা এপসাইলন 0, এটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। তাহলে 1/4πε0 এটা ছিল 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে অ্যাপসাইলন 0-র মান এটা আমরা পাবো 8.854 × 10⁻−12। একক কত হবে খেয়াল করেন। 1/4πε0-র একক নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে 1/4πε0 এটার একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এখন 1/4π এটার তো কোনো একক নাই, এটা তো ধ্রুব সংখ্যা। তাহলে 1/ε or 1/ε0-র একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে ε0-র একক কি? এটাকে জাস্ট ইনভার্স করে দিলে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ε0 শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা 8.854 × 10⁻−12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। আশা করি কোনো সমস্যা নেই বুঝতে। এখন এই যে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা এবং অন্য যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতার বা যে রেশিও বা অনুপাত সেটাকে বলা হয় আপেক্ষিক ভেদনযোগ্যতা বা তড়িৎ মাধ্যমাঙ্ক। সো আমরা এখন দেখব যেটা, সেটা হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা বা তড়িৎ মাধ্যমাঙ্ক। আপেক্ষিক ভেদনযোগ্যতা বা
তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের ইংরেজিটা শিখে রাখি, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা এবং শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার যে রেশিও বা অনুপাত, যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা এবং শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার রেশিও বা অনুপাতকে কি বলা হয়? আপেক্ষিক ভেদনযোগ্যতা বা তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে শিখতে পারি যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা অ্যাপসাইলন সমান আপেক্ষিক ভেদনযোগ্যতা ইনটু শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, এটা বলা যায়। অথবা যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা অ্যাপসাইলন সমান তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইনটু শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। সো এই যে দেখেন কত কত সূত্র তৈরি হয়ে যাচ্ছে একটার পর একটা। সো আমরা সূত্রগুলোকে তাহলে একটু বক্স করে রাখি। এই হচ্ছে তাহলে আমাদের ভেদনযোগ্যতা রিলেটেড যা ছিল সব কিছু। ওকে, তড়িৎ ভেদনযোগ্যতা কি শিখে ফেললাম। এবার কুলম্বের সূত্রের ভেক্টর রূপ লাগবে। তাহলে ভেক্টর রূপে যদি দেখতে চাই, এফ ইকুয়ালস 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখন যেটা লাগবে আমার, এফ ভেক্টর ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার এবং একটা একক ভেক্টর আর ক্যাপ। আমি একক ভেক্টরটাকে এন ক্যাপ বলি। একক ভেক্টরটাকে কি বলবো? এন ক্যাপ। এখন এই এন ক্যাপটা আসলে কি? এই এন ক্যাপটা হচ্ছে এই যে আর অবস্থান ভেক্টর আছে, দেখেন এটা হচ্ছে একটা চার্জ প্লাস, এটা আরেকটা চার্জ প্লাস, এটা Q1 এটা Q2। তাহলে এদের মধ্যবর্তী যে তড়িৎ বলটা একটা আরেকটাকে কি করবে? সংযোগ সরল রেখা বরাবর বিকর্ষণ করবে। এটাও তড়িৎ বল এফ ভেক্টর, অথবা এটাও তড়িৎ বল এফ ভেক্টর। দুইজন দুইজনকে কি করতেছে? বিকর্ষণ করতেছে। তাহলে এখন যদি আমি এই ভেক্টরটা বিবেচনা করি একক ভেক্টর বাম পাশে, ওই ভেক্টরটা বিবেচনা করলে একক ভেক্টর কোন দিকে? ডান পাশে। তাহলে এই একক ভেক্টর কিভাবে পাবো? এখানে মাঝখানের যে দূরত্ব আছে, এই দূরত্বটাকে যদি আমরা আর ভেক্টর আকারে প্রকাশ করি, একক ভেক্টর এন ক্যাপ সমান আর ভেক্টর ডিভাইডেড বাই আর। তাহলে এখন আর ভেক্টরটা কোন দিক থেকে কোন দিক হবে? নির্ভর করবে কার উপরে তড়িৎ বল দেখতেছেন। যদি Q1 এর জন্য Q2-র উপরে তড়িৎ বল দেখেন, একক ভেক্টর ডিরেকশন ওইদিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, আই ক্যাপ। যদি Q1 এর উপরে তড়িৎ বল জানতে চান Q2 এর জন্য, Q1 কে Q2 বিকর্ষণ করতেছে কোন দিকে? ওই দিকে। তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস আই ক্যাপ। সুতরাং আমরা এখানে এন ক্যাপটাকে যেভাবে লিখব, আমি এগুলা ম্যাথ করানোর সময় আরো সুন্দরভাবে দেখাবো আপনাদের, টেনশন নিয়েন না। এন ক্যাপ সমান হচ্ছে আর ভেক্টর বাই আর। তাহলে আলটিমেটলি যেটা হবে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর কিউব, আলহামদুলিল্লাহ, ইনটু আর ভেক্টর। এই হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এখন আমরা একটু বুয়েট ভর্তি পরীক্ষার একটা কোশ্চেন দেখব। বুয়েট 0506 এর কোশ্চেন ছিল, দুটি +2 কুলম্ব এবং +6 কুলম্ব বিন্দু চার্জ 12 নিউটন বলে বিকর্ষণ করে। তাহলে F = 12 = 1/4πε0, একটা হচ্ছে 6 কুলম্ব একটা 2 কুলম্ব ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। এখন যদি -4 কুলম্ব চার্জ প্রতিটি চার্জকে প্রদান করা হয়, আপনি এখন -4 কুলম্ব চার্জ দিবেন, তাহলে কত বল হবে? এফটা কত হবে? 1/4πε0। এখন খেয়াল করেন, +2 কুলম্বের সঙ্গে -2 কুলম্ব আনতেছেন, তাহলে এটা একটা -2 কুলম্বের চার্জ হবে। +6 কুলম্বের সঙ্গে -4 কুলম্ব আনতেছেন, তাহলে এটা একটা +2 কুলম্বের চার্জ হবে। ইকুয়েশন 2।
এখন তাহলে এই দুইটা জায়গা থেকে যদি ভাগ করে দেই 2/1 হতে, 2/1 হতে f ডিভাইডেড বাই 12 1/4 পাই এপসিলন 0 দুই জায়গা থেকে কাটাকাটি যাবে, আর স্কোয়ার কাটাকাটি যাবে, -4 ডিভাইডেড বাই 12, তাহলে f সমান -4 নিউটন। এখন ঋণাত্মক চিহ্ন আছে মানে হচ্ছে বলটা আকর্ষণধর্মী, তাহলে এখানে বলটা কি ধর্মী হবে? আকর্ষণধর্মী হবে, 4 নিউটন বল আকর্ষণী। ওকে, এখন এটা এইভাবে ছাড়াও আরো শর্টে করা যায়। কিভাবে আরো শর্টে করা যায় চলেন আমরা এটাকে আরো শর্টে করতে চাই, যেন এটা বড় হয়ে যাচ্ছে। তাহলে শর্টে কিভাবে করব? খেয়াল করেন, দূরত্ব চেঞ্জ হচ্ছে না। মধ্যবর্তী মাধ্যম 1/4 পাই এপসিলন 0 চেঞ্জ হচ্ছে না। তাহলে f ডিরেক্টলি প্রপোর্শনেট টু q1 q2, বল চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এখন আমাদের শুরুতে যে বল ছিল 12 নিউটন, শুরুতে তাহলে বল ছিল কত? 12 নিউটন, প্রপোর্শনেট টু এখানে কত? 6 দুগুণা 12। তাহলে এখন আমাদের এইখানে এসে একটা -2 আর একটা +2 হয়ে গেছে না? তাহলে f হয়ে যাবে -4। আচ্ছা, আবার রিপিট করতেছি, আমাদের যেহেতু দূরত্ব চেঞ্জ হচ্ছে না, আমাদের যেহেতু মধ্যবর্তী মাধ্যম চেঞ্জ হচ্ছে না, তড়িৎ বলটা সরাসরি চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে এখানে আমার শুরুতে 12 ছিল, চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক ছিল 12 সমানুপাতিক 6 দুগুণা 12। তাহলে এখন আমার চার্জগুলো কত হয়ে গেছে? 2 -4 অ্যাড করলে -2, 6 -4 অ্যাড করলে +2, -2 × 2 কত? -4। তাহলে 12 সমানুপাতিক, -4 এর সমানুপাতিক, কথা শেষ। বুঝতে পারছি? ওকে, এবার আসেন, আয়রন নিউক্লিয়াসের দুটো প্রোটন 4 × 10⁻⁻15 মিটার দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যে বৈদ্যুতিক বল কত হবে? আয়রন নিউক্লিয়াস, খুবই ভালো কথা। আয়রন নিউক্লিয়াস, আয়রন কত? 26। আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। তাহলে 26 যদি পারমাণবিক সংখ্যা হয় আয়রনের, এর নিউক্লিয়াসে কতগুলা প্রোটন আছে? 26টা প্রোটন আছে। তাহলে চার্জ কিউ ইকুয়ালস টু 26 × 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে চার্জের মানটা পেয়ে গেছি 26 × 1.6 পাওয়ার -19, 4.16 × 10⁻⁻18 কুলম্ব হচ্ছে চার্জ। তাহলে যে তড়িৎ বলটা কাজ করবে F ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন 0 Q × Q/r²। তাহলে 9 × 10⁻9 Q × Q² আর কি, যেটা তাহলে Q² 4.16 × 10⁻⁻18 হোল স্কোয়ার, আর কত দূরত্বে? 4 × 10⁻⁻15 মিটার, 4 × 10⁻⁻15 হোল স্কোয়ার। তাহলে দেখি আমরা করে কত আসে। এখানে 4.16 পাওয়ার -18 এটা স্কোয়ার ডিভাইডেড বাই 4 × -15 স্কোয়ার ইন্টু 9 পাওয়ার 9। ওকে, তাহলে দেখেন আমার এখানে 36 আর এটা হচ্ছে 30। আয়রন নিউক্লিয়াসের দুটো প্রোটন। আচ্ছা, এখানে দুটো প্রোটন, আমাদের এখানে কিন্তু আমি একটা ভুল করছি, আমি পুরো আয়রন নিউক্লিয়াস নিয়ে আসছি, 26 করে ফেলছি। না, আমার এখানে সলভ যখন করতেছি আমি ভুলক্রমে আয়রন নিউক্লিয়াস দিয়ে করতেছি, আমি ভুল করছি। এখানে দুইটা আয়রন নিউক্লিয়াসের মধ্যে বল বের করতে যাচ্ছি বলে আমার হচ্ছে না। আমি এখানে যেটা করব, দুটো প্রোটনের মধ্যবর্তী বল বের করব। তাহলে যদি দুটো প্রোটনের মধ্যবর্তী বল বের করতে যাই, তাহলে আমার কিউ সিম্পলি 1.6 × 10 এখানে কিউ যেটা হবে 1.6 × 10⁻⁻19 কুলম্ব হবে।
আমি ভুলক্রমে নিউক্লিয়াস দুইটার মধ্যবর্তী তড়িৎ বল বের করে ফেলছিলাম, নট নিউক্লিয়াস, দুটো প্রোটন। তাহলে কিউ এটা, আর হচ্ছে 4 × 10⁻15 মিটার। তাহলে এফ ইকুয়ালস টু 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে 9 × 10⁻9। এই কারণে আমার না অ্যান্সার খুবই বিদঘুটে আসতেছিল, আমি বুঝতেছিলাম না যে এখানকার অ্যান্সারের সঙ্গে কেন মিলতেছে না, কারণ 26 স্কোয়ার বেশি করে ফেলছিলাম। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, আমি তাহলে আবার করি 1.6 পাওয়ার -19 এটা স্কোয়ার ডিভাইডেড বাই 4 × 10⁻15 এটা স্কোয়ার। সো 1.6 × 10⁻9, এটাকে গুণ করব 9 দিয়ে, 9 × 1.6 72/5 14.4 নিউটন। সো এটা আসবে আমাদের 14.4 নিউটন। হয়ে গেছে, মিলে গেছে। দেখেন আমাদের এখানে অ্যান্সার অপশনে কি আছে, 14.4 নিউটন আছে। সো একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বেন। দেখেন আমিও কিন্তু প্রশ্নটা ঠিকমতো না পড়ার কারণে ভুল করে ফেলতেছিলাম। প্রশ্নটাই কি ছিল, আয়রন নিউক্লিয়াসের দুটো প্রোটন, আমি দুটো আয়রন নিউক্লিয়াস ধরে ম্যাথ করতে শুরু করে দিয়েছিলাম। সো এই হচ্ছে তাহলে দেখেন আমাদের কুলম্বের সূত্র, এবং কুলম্বের সূত্রের থেকে যে তড়িৎ ভেদনযোগ্যতা বা কুলম্বের সূত্রের যে ছোটোখাটো প্রয়োগগুলা, এটা ডিটেলস আমরা ইনশাল্লাহ পরবর্তী লেকচারে কুলম্বের সূত্র সংক্রান্ত অনেকগুলি গাণিতিক সমস্যার সমাধান করব। আজকের লেকচারটা তাহলে এই পর্যন্তই। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী লেকচারে। আসসালামু আলাইকুম।